নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি আরো 12। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতা ও তার দাদা। মঙ্গলবার ইডি তল্লাশিতে লক্ষাধিক টাকা সোনা উদ্ধার। আনিসুরের বাড়িতে চালকল সংক্রান্ত নথি উদ্ধার। দুবাই সহ বিদেশে একাধিক সম্পত্তির দলিল মিলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আলিফের বাড়িতে মিলেছে দলিল, সূত্র মারফত এমনটাই খবর। যদিও মঙ্গলবার 21 ঘন্টা তল্লাশি চলে তাদের বাড়িতে এবং চালকলে, এবং তারপর গতকাল যখন সিজিও কমপ্লেক্সে, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূর ওরফে মুকুল রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করেছে ইডি। বিদেশে কিভাবে এত সম্পত্তির মালিক আলিফ, জেরায় অসঙ্গতি থাকায় গ্রেপ্তার করে ইডি। ভাই আনিসুরের উপর দায় চাপায় আলিফ। মঙ্গলবার ইডির তল্লাশিতে লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে, সোনা উদ্ধার হয়েছে। আনিসুরের বাড়িতে চালকল সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। রেশন দুর্নীতি কাণ্ডে আরো দুজনকে গ্রেপ্তার করল ইডি। শেখ শাহজাহানের গ্রেপ্তারির পর আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন যে 29শে ফেব্রুয়ারি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে ইডি, এবং তারপর এই 2রা অগস্ট গ্রেপ্তার করা হলো দুজনকে, আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূর ওরফে মুকুল রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখযোগ্য যে এই আনিসুর রহমান তিনি তৃণমূলের দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি, এবং তার ভাই তিনি ব্যবসায়ী। এই মুকুল রহমান তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, রিয়া, যেটা জানতে চাইব, এই আনিসুর এবং তার ভাই এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য পেয়েছে? দেখো, এই দুজনকে যে গতকালকে লাগাতার জিজ্ঞাসাবাদ, বলা চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সকাল থেকে মধ্য রাত অবধি তাদের যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু কোন রকম সদুত্তর পায়নি ইডি, এবং সেই কারণের জন্যই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে আনিসুর, যে কিনা দেগঙ্গার টিএমসির ব্লক সভাপতি, টিএমসি নেতা, এই আনিসুরকে তাকে তার বাড়ি থেকে যেসব ডকুমেন্ট পাওয়া গিয়েছে, রাইস মিল সংক্রান্ত যেসব ডকুমেন্ট একাধিক, সেই সব নিয়ে তাকে প্রশ্ন করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে নিয়ে কিন্তু কোন রকম সদুত্তর সে দিতে পারেনি। এবং অপরদিকে যেটা দেখা গিয়েছিল, আলিফ নূরের বাড়ি থেকে বিদেশের যে সম্পত্তি, সেই সম্পত্তির কাগজ পাওয়া গিয়েছিল, ডকুমেন্ট পাওয়া গিয়েছিল তার বাড়ি থেকে। সেই যে সম্পত্তিটার উৎস কোথা থেকে, রেশন দুর্নীতির টাকা কি সেখানে খেটেছিল, এই সন্দেহ বসেই কিন্তু তাকে তার ডকুমেন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথম দিন যখন তার বাড়িতে ইডি কর্তারা যায়, এবং তারপরে বলা হয়েছিল যে ব্যাংক সংক্রান্ত সমস্ত স্টেটমেন্ট নিয়ে ইডি অফিসে দেখা করার কথা বলেছিল। এবং গতকালকে যখন সে ব্যাংক ডকুমেন্ট নিয়ে আসে, সেই ব্যাংক সংক্রান্ত ডকুমেন্ট নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার নিজের ডকুমেন্ট তাকে ফেলে যখন ইডি কর্তারা জিজ্ঞাসা করছিলেন, তখন সেখানে তিনি সদুত্তর দিতে পারেননি। তার যে বক্তব্য বা তার যে বয়ান, সেটার সঙ্গে কিন্তু কোনো রকম ভাবেই সেই ব্যাংক স্টেটমেন্টের মিল দেখা যাচ্ছিল না, এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। যদিও আনিসুর ম্যাক্সিমাম সময়, যেটা ইডি সূত্রে খবর, যে সে চুপ ছিল, কোন রকম কথা তিনি বলতে পারেননি, কিন্তু আলিফ নূর বিভিন্ন সময় বলেছেন, বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেছেন যে আনিসুর অর্থাৎ দেগঙ্গার যে ব্লক সভাপতি, তিনি বিষয়টা জানেন বলে তার দাদা আনিসুরের নামে দায় চাপিয়েছে বলে এমনটাই ইডি সূত্রে খবর। তবে গতকাল মধ্যরাতেই এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই তাদের যে প্রোটোকল অনুযায়ী যে তাদের হেলথ চেক আপ, সেটাও কমপ্লিট করা হয়েছে, এবং তাদেরকে কোর্টে আনা হয়েছে। আজকেই তাদেরকে ইডি কোর্টে, স্পেশাল কোর্টে তাদেরকে পেশ করে নিজেদের হেফাজতে নেবে। এবং রেশন দুর্নীতি কাণ্ডের যে কোটি কোটি টাকা যে দুর্নীতি হয়েছে, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এই দুজন, এবং বাকিবুর রহমানের ঘনিষ্ঠ, জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এই দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিতে চাইছে ইডি। অনেক ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। অন্যদিকে ঋষিকেশ দা, এবং তুমি জানবে এবং দর্শকরাও জানেন যে রেশন জালে এখন কারা রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি যে 13ই অক্টোবর থেকে এই অভিযান শুরু হয়েছিল। 13ই অক্টোবর 2023 বাকিবুর রহমান, তিনি ব্যবসায়ী, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। 27শে অক্টোবর 2023 প্রাক্তন বনমন্ত্রী এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছিল, এবং 6ই জানুয়ারি 2024 সাল অর্থাৎ চলতি বছরের 6ই জানুয়ারি শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করা হয়েছিল, তিনি বনগাঁর প্রাক্তন পুরপ্রধান। এবং 14ই ফেব্রুয়ারি বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং 29শে ফেব্রুয়ারি 2024 অর্থাৎ এবছরই 29শে ফেব্রুয়ারি উল্লেখযোগ্য নাম শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছিল। 2রা আগস্ট আনিসুর রহমান এবং তার দাদা এই মুকুল রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
রেশন দুর্নীতি কাণ্ডে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আনিসুর রহমান এবং তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে দুজনকেই কিন্তু আদালতে পেশ করা হয়েছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, ইডি তাদের নিজেদের হেফাজতে নিতে পারে। গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনকি তাদের বাড়িতেও তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি পেয়েছে, সোনা উদ্ধার হয়েছে, বিপুল টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি বিদেশে তাদের বেশ কিছু সম্পত্তিরও হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা এবং তার দাদাকে। এটি তল্লাশিতে লক্ষাধিক টাকা সোনা উদ্ধার করা হয়েছে। আনিসুরের বাড়িতে চালকল সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে। দুবাই সহ বিদেশে একাধিক সম্পত্তির দলিল মিলেছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। জেরায় অসঙ্গতি থাকায় এই দুজনকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজকে তাদেরকে আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে চাইবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই দুজনকে। একদমই তাই। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার আনিসুর এবং আরিফ নূর। আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জিত চক্রবর্তী বসিরহাট আদালত চত্বর থেকে। সঞ্জিত, যেটা জানতে চাইবো যে এই আনিসুর এবং তার ভাই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আনিসুর এবং আলিফকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আজকে আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের নিজেদের হেফাজতে চাইতে পারে বলেও সূত্রে খবর। এখনো পর্যন্ত তোমার কাছে কি তথ্য রয়েছে? দেখো, আজকে বিশেষ করে 19শে জুলাই যাবে আর দুদিন হেফাজতে থাকার পরে রেশন দুর্নীতি মামলায় যার নাম উঠে এসেছে, বিশেষ করে তুমি জানো শেখ শাহজাহান সহ বেশ কয়েকজনে আজকে আদালতে কিন্তু তোলা হয়েছে। তখন সেই সময় প্রশ্ন করা হলে শেখ শাহজাহান এই বিষয়ে কিন্তু চুপ থাকেন। বিশেষ করে এই আনিসুর আর এই তোমার মুকুলের যে অভিযোগটা আসে এই রেশন দুর্নীতি মামলায়, যে যখন গত মঙ্গলবার একযোগে যে রাজ্য জুড়ে তল্লাশি চালিয়েছিল, অর্থাৎ তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের সদস্যরা। পাশাপাশি বসিরহাটে যে ব্যবসায়ীর নাম উঠে এসেছিল, বিশেষ করে বাড়ির বিশ্বাস তার বাড়ি সংগ্রামপুর, অন্যদিকে রাজাহাটে তার ফ্ল্যাটে কিন্তু তদন্ত করে এবং তল্লাশি চালায়। বেশ কিছু জানো তুমি নথি পাওয়া গেছে, গুরুত্বপূর্ণ নথি, পাশাপাশি বেশ কিছু অর্থাৎ প্রায় 2 লক্ষ টাকা পাওয়া গেছে নগদ অর্থ। এবং এই নিয়ে কিন্তু তদন্তকারীরা আজকে বিশেষ করে তার ইডি অর্থাৎ সিবিআইতে কিন্তু তার 11টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়ার কথা ছিল। যে এখনও পর্যন্ত যেটা জানা গেছে সূত্রের খবর, কিন্তু এই হাজিরায় এড়াবেন বলে জানা গেছেন ব্যবসায়ী বাড়ির বিশ্বাস, এমনটা কিন্তু সূত্রের খবর জানা যাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠলে আজকে যখন শেখ শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তখন এই প্রশ্নটা করলেন যে আজকে বিশেষ করে যে ব্যবসায়ীর নাম অর্থাৎ শেখ শাহজাহান অর্থাৎ বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিকের খুব ঘনিষ্ঠ, অর্থাৎ যে রেশন মামলায় যে কিংপিন অর্থাৎ বাকিবুর রহমান এবং তার যে নাম পাওয়া গেছে সেই বারিক বিশ্বাসের নাম, পাশাপাশি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যে ছিলেন জেলে রয়েছেন তার ঘনিষ্ঠ যে যার কথা বলা হচ্ছে এই ব্যবসায়ী, সেই বিষয়ে কিন্তু তিনি বলেন যে আজকে ইডিতে অর্থাৎ সিজিওতে দেখা করতে বলেছেন, এই বিষয়ে তিনি চুপ থাকেন। অর্থাৎ প্রশ্ন হচ্ছে যে একাধিক অর্থাৎ যে তদন্তকারীরা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরের সদস্যরা যত মঙ্গলবার দিন যে রাজ্য জুড়ে যেভাবে তল্লাশি চালিয়েছে তদন্ত করতে, তারা কিন্তু এই তদন্ত কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে এগোতে চাইছে। অর্থাৎ এর সঙ্গে আরও কারা কারা যুক্ত আছে তাদেরকে কাছে নিতে চাইছে, অর্থাৎ তাদের হেফাজতে নিতে চাইছে। একদমই সঞ্জিত, তুমি থাকো আমাদের সঙ্গে। এই যে আরো 2 তৃণমূল নেতাকে যে গ্রেপ্তার করা হয়েছে রেশন দুর্নীতি কাণ্ডে, এ নিয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক নেতা নেত্রীদের সঙ্গে, কথা বলেছিলাম কংগ্রেস নেতা সৌম্য এইচ রায়ের সঙ্গে, কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তারা কি বলছেন শুনুন একবার। একটা করাপশন এটা জালের মতো ছড়িয়েছে, নেটওয়ার্কটা এত বড় যে কতজনকে গ্রেপ্তার করবে। কিন্তু কথা হচ্ছে যে এদের মাথা যারা আছে তারা কিন্তু নিশ্চিন্তে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তার কারণ মাথারা অধরা, এই কালীঘাটের কাকুর স্বরের মতো হারিয়ে যাচ্ছে। তো এই পশ্চিমবঙ্গে এই পরতে পরতে দুর্নীতি, যে এই দুর্নীতির মাথারা কিন্তু আনটাচড থেকে যাচ্ছে, শুধু এই বোড়েরা শুধু ধরা পড়ছে। এটা থেকেই বোঝা যায় যে এই পশ্চিমবাংলায় কতটা ডিপ রুটেড অর্গানাইজড করাপশন হয়েছে। এই যে দুর্নীতি হয়েছে, রেশন দুর্নীতির ব্যাপ্তি অনেকটা। এটা 2-4 জন মিলে করেছে এমন নয়। জ্যোতিপ্রিয় মল্লিক একটা দুর্নীতির বিশাল চক্র তৈরি করেছে, যে চক্র এই দেশকে সীমা ছাড়িয়ে বাংলাদেশ পর্যন্ত আছে। অতএব আমি মনে করি একটা যে পান্ডা যত গ্রেপ্তার হবে এই জট তত বেশি লোকের সামনে প্রকাশ্যে আসবে এবং এটা যে উপযুক্ত লোকদের যে গ্রেপ্তার হচ্ছে এটা একটা সঠিক পদক্ষেপ বলে আমি মনে করি।
শুনলেন বিজেপি এবং কংগ্রেসের বক্তব্য, তাদের বক্তব্য যে এই রেশন দুর্নীতির জাল অনেক দূর বিস্তৃত রয়েছে, যত গ্রেপ্তার হবে ততই এই রেশন দুর্নীতির কাণ্ড আরও খোলাসা হবে এবং একেবারে যারা এর মাথা তাদেরকে গ্রেপ্তার করতে হবে সেই দাবিও তুলছে কংগ্রেস। তবে এই আনিসুর এবং তার ভাইকে গ্রেপ্তারের পরেই কিন্তু রেশন দুর্নীতিকাণ্ডে আরও দুজনকে গ্রেপ্তার এবং এই ঘটনাতে অর্থাৎ যে দুর্নীতিকাণ্ড যেখানে ইতিমধ্যেই রাজ্যের এক মন্ত্রীও গ্রেপ্তার হয়েছেন সুদীপ্ত, সেই দিক থেকে দেখা গেলে যে নিঃসন্দেহে তদন্তকারী সংস্থার কাছে একটা এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য তারা জানতে চাইবে। এই নিয়ে আমরা কথা বলবো। তৃণমূল নেতা শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। শান্তনুদা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। রেশন দুর্নীতিকাণ্ডে আরও দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে এক তৃণমূল নেতা এবং তার দাদাকে। বিরোধীদের বক্তব্য যে এর জাল অনেক দূর বিস্তৃত, মাথাদের গ্রেপ্তার করতে হবে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একদমই তাই। এবং এই 13ই অক্টোবর থেকে, গত 13ই অক্টোবর থেকে এই যে গ্রেপ্তার, সেই গ্রেপ্তার কিন্তু শুরু হয়েছিল। বাকিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরেই 27শে অক্টোবর গ্রেপ্তার করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারের পর একেবারে 6ই জানুয়ারি গ্রেপ্তার করা হয়েছিল সেই যে আঢ্য, সেই জয়ন্ত আঢ্য, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আজ 2রা আগস্ট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আনিসুর রহমান, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আলিফ নূর ওরফে মুকুল রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিনিধি সঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জিত, এই যে দুজন অর্থাৎ আনিসুর রহমান এবং তার ভাই, এই দুজনের সম্পর্কে এলাকার মানুষজনের কি বক্তব্য? তারা কি এই রেশন দুর্নীতি সহ অন্যান্য কোনো অভিযোগ আগে কখনো করেছেন? দেখো, বিশেষ করে আনিসুর যার কথা বলা হচ্ছে, সে তৃণমূলের বা দেগঙ্গার 1 নম্বর ব্লকের সভাপতি ছিল, দীর্ঘদিন ধরে প্রভাবশালী নেতা এবং এলাকায় কিন্তু যেভাবে এক নেতা বা তৃণমূল নেতা হিসাবে পরিচিত হয়েছিল, যার জনপ্রিয়তা রয়েছে তার, এবং বিভিন্ন সময় গ্রামবাসীদের সঙ্গে গ্রামবাসীরা এই বিষয়ে কিন্তু কোনো কিছু তারা জানাতে চাইছেন না, তার মুখে কিছু বলতে চাইছেন না। যেহেতু এলাকার একজন প্রভাবশালী নেতা এবং এই আনিসুর এবং মুকুল তার সম্পর্কে ভাই, এরা দুজন কিন্তু এলাকায়। সঞ্জিত, থাকো তুমি আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপদা, কলকাতা টিভিতে স্বাগত আপনাদের। রেশন দুর্নীতিকাণ্ডে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তৃণমূল নেতা আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বিরোধীদের বক্তব্য যে এই দুর্নীতির জাল অনেক দূর বিস্তৃত, বিজেপির বক্তব্য বাংলা থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত, আর এই পুরো জালটা ছড়িয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে আরও মাথা রয়েছে, তাদের মাথাদেরকে গ্রেপ্তার করতে হবে। দেখুন, প্রথমত রয়েছে বলে তৃণমূল কংগ্রেসের কোনো নেতাও যদি অন্যায় করে থাকেন তিনি রেয়াত হবেন না, এটা খুব পরিষ্কার। দল তাকে বাঁচাতে যাবে না। কিন্তু কোন বিরোধীরা বলছে, যারা কদিন আগে সারা দেশের সবচেয়ে বড় বৃহত্তম কেলেঙ্কারি নেট দুর্নীতি, লাখো লাখো পরীক্ষার্থী যাদের প্রশ্নপত্র এক একজনের 30 লক্ষ, 35 লক্ষ, 40 লক্ষ টাকার বিনিময়ে ডাক্তারি প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে, সেই দুর্নীতির মাথা সারা ভারতবর্ষের মানুষ জানে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গ্রেফতার হয়েছে। ইডি সিবিআই এর দৌড় কত ভারতবর্ষের মানুষ জেনে গেছে। এরা শুধু বিরোধী শাসিত রাজ্যগুলোতে গিয়ে বিজেপির হয়ে অঙ্গুলি হেলন করে কাজ করবে, বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করবে। এবং আমরা দেখছি দিল্লির কেজরিওয়াল আজ অব্দি জেলের বুকে রয়েছে, কিন্তু এই করেও বিজেপি তার ক্ষমতা ধরে রাখতে পারছে না। আপকিবার 405 স্লোগান দেওয়া বিজেপি 240 এসে দাঁড়িয়েছে। আগামী দিন যে কোনো মুহূর্তে এই সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে, তখন না থাকবে ইডি, না থাকবে সিবিআই। আমরা আবারও বলছি, অন্যায় যেই করে থাকুক তার একটাই জায়গা হবে জেলের পিছনে। কিন্তু আমি অন্যায় করে বিজেপি হয়ে যাবো আর দেশের বড় বড় নেতা মন্ত্রী লিডার অফ অপোজিশন হয়ে যাব, এই জিনিস চলতে পারে না। এই টানাশাই ভারতবর্ষের মানুষ মেনে নেয়নি বলে বিজেপির আজকে এই অবস্থা। অনেক ধন্যবাদ অরূপদা। কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে, এবং তার বক্তব্য যে যদি সত্যি কেউ এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তাকে গ্রেপ্তার করতেই হবে। কিন্তু বিজেপি এই কথা তাদের মুখে মানায় না, কারণ একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন বিজেপির নেতা মন্ত্রীরা, তাদেরকে কেন গ্রেপ্তার করা হয় না, এই অভিযোগও করলেন অরূপ চক্রবর্তী।
পাশাপাশি এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে আলিফ নূর ওরফে মুকুল রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তার আগে ঋষিকেশ দা, তুমি জানো যে 29শে ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছিল শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার পর আজ আবারও দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হলো। এবং এই আনিসুর রহমান তিনি হচ্ছেন দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি এবং তার ভাই আলিফ নূর বারবার বলে সব জানে আনিসুর, অর্থাৎ তিনি তার ভাইয়ের বা দাদার উপরেই কিন্তু সমস্ত দায় চাপিয়ে দিয়েছেন, এমনটা কিন্তু ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। দেগঙ্গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, এই আনিসুর রহমান এবং আলিফ নূর এই দুজনের সম্পর্কে দেগঙ্গার মানুষজন তাদের কি রিয়াকশন, এই যে দুজনকে গ্রেপ্তার করা হলো, এবার এলাকার মানুষজন কি বলছেন? দেখো ঋষিকেশ, তোমার প্রথমেই বলি যে বুধবার দিন যখন নাকি এই তাদের চাল কলে অর্থাৎ তাদের বাড়িতে তল্লাশি চালায় ইডি, সেই সময় কিন্তু আনিসুর এবং মুকুল দুজনই বাড়িতে ছিলেন। এই আনিসুরের ডাকনাম বিদেশ নামে এলাকায় তিনি পরিচিত এবং বিদেশ কিন্তু বলা যেতে পারে এই পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি নিজেও স্বীকার করেছেন তার পারিবারিক ব্যবসা এটা, এবং বলা যেতে পারে এই পারিবারিক ব্যবসা শুধু আজকের নয়, বাম আমল থেকে তাদের এই ব্যবসা। এই যে যাকে প্রথম ধরা হয়েছে বা এখনো ইডির হেফাজতে আছে তার নাম হচ্ছে বাকিবুর রহমান। এই বাকিবুর রহমান তাদের আত্মীয় এবং এই আত্মীয়তার কারণে তারাও কিন্তু একটা চাল কল খোলে এবং বড় আকারের চাল কল, শুধু একটা নয় বহু চাল কলের মালিক এই মুকুল রহমান এবং তার ভাই আনিসুর রহমান। এই আনিসুর রহমান এক সময় তিনি ফরওয়ার্ড ব্লক করতেন, পরবর্তীকালে কিন্তু তিনি 2017 সালে তিনি তৃণমূলে যোগ দেন। তৃণমূলে যোগ দেওয়ার পর তার রাজনৈতিক গ্রাফ কিন্তু দিন দিন বাড়তে থাকে। কখনো তিনি দেখেছি আপনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়েছেন, কখনো তিনি ব্লক প্রেসিডেন্ট, এবং বলা যেতে পারে যে ওই সময়কার রহিমা মণ্ডল যিনি নাকি বিধায়ক ছিলেন তার ডান হাত ছিল। এবং তারপর কিন্তু দেখা যায় তিনি অন্য নেতাদের সঙ্গে তার স্বচ্ছতা ছিল। এই দক্ষতা স্বচ্ছতা থাকার কারণে তিনি কিন্তু তার গ্রাফ কিন্তু অতি শীঘ্রই উঠেন। পাশাপাশি তাদের ব্যবসাও কিন্তু অতি দ্রুত, শুধু তারা কিন্তু হোটেল ব্যবসা আছে, তাদের রেস্টুরেন্ট ব্যবসা আছে, তাদের অন্য অনেক ব্যবসা আছে পারিবারিক, শুধু কিন্তু তারা কিন্তু চাল কলের মালিক নয়। এই যে এত টাকা সবাই বলছেন বা এলাকার লোক বলছেন জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে এই তার পরিবার উত্থান। জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু তাদেরকে দলে নিয়েছিলেন, পাশাপাশি তিনি যখন খাদ্যমন্ত্রী হয়েছিলেন তার সাথে স্বচ্ছতা ছিল, সেই কারণে এই তাদের উত্থান এলাকার লোক বলছেন। এবং বলা যেতে পারে জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রেপ্তার হন তারপর বাকিবুর রহমান গ্রেপ্তার হন। এই দুজন কিন্তু তাদের পারিবারিক বন্ধুত্ব ছিল, সেই কারণে কিন্তু মানে এলাকার লোক বলছে সেই তাদের গ্রাফ অর্থাৎ ব্যবসায়িক গ্রাফ এত ঊর্ধ্বমুখী। এবং এখন যখন ইডি বুধবার যখন তাদের তল্লাশি চালায় তখন কিন্তু আনিসুর রহমান বিদেশবাবু কিন্তু ক্যামেরার সামনে এসে বলেছিলেন তাদের পারিবারিক ব্যবসা, যতগুলো প্রশ্ন তারা করেছিলেন সবটাই তারা উত্তর দিয়েছেন, যত নথি তারা দেখতে চেয়েছেন সব নথি তাদেরকে দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের দিক থেকে তারা কিন্তু বলছে তদন্ত সাহায্য করবে। কিন্তু গতকাল যখন ইডি তাদেরকে ডেকে পাঠায় ইডি অফিসে, সেই সময় কিন্তু তারা কিন্তু প্রায় 14 ঘন্টা জেরার পর গ্রেপ্তার হয়। এদিকে 21 ঘন্টা তাদের বাড়ি চালিয়েছিল তল্লাশি, তাদের বাড়ি চাল কলে 21 ঘন্টা চলেছিল তল্লাশি। পরবর্তীকালে যখন তার সিজিও কমপ্লেক্সে যায় সেখানে কিন্তু 14 ঘন্টা গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের পর তারা গ্রেপ্তার হয়। অর্থাৎ তাদের জিজ্ঞাসাবাদ করে, যেটা ইডি সূত্রে খবর, তাদের সঙ্গে কিন্তু বলা যেতে পারে বেশ কিছু প্রশ্নে তারা উত্তর দিতে পারেনি এবং নথি দেখাতে পারেনি, সেই কারণে গ্রেপ্তার। এখন দেখার বিষয় আর কে আছে এই মানে খাদ্য কেলেঙ্কারি বা রেশন দুর্নীতি কেলেঙ্কারিতে, সেটা এখন ইডির আতশ কাজের তলায়। ধন্যবাদ। কথা বলছিলাম প্রতিনিধি ভক্তি দের সঙ্গে। আমাদের সঙ্গে ছিলেন সঞ্জিত চক্রবর্তীও বসিরহাট আদালত চত্বর থেকে। সঞ্জিতকেও অনেক ধন্যবাদ জানাবো। সময় গেছে ছোট্ট একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরবারও নিয়ে ফিরে এলাম বিরতির পর। বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে মামলা, বিরোধী দলের কেন্দ্রীয় বাহিনীকে প্রবেশ নিয়ে মামলা করা হয়েছে হাইকোর্টে। বিরোধী দলের কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করতে দিতে হবে এই আবেদনে হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে সমস্ত বিজেপি নেতাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ করতে পারবেন না, কিন্তু বিরোধী দলনেতা তিনি হাইকোর্টে মামলা করেছেন যাতে সেই অনুমতি তারা পান। বিরোধী দলের
অর্থাৎ বিজেপির যারা সদস্যরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, যাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাতে প্রবেশ করতে পারেন সেই অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টে। সম্প্রতি বিধানসভাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের এক বিধায়কের বচসা বাধে এবং তারপরেই শুভেন্দু অধিকারী এই দাবি রাখেন যে তারা যাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারেন। সেই প্রবেশ করাকে সামনে রেখে এবার মামলা করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মামলা করেছেন। বিরোধী দলের কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, কলকাতা টিভিতে স্বাগত আপনাকে। শুভেন্দু অধিকারী তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছেন যাতে তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধানসভাতে প্রবেশ করতে পারেন, যে সমস্ত বিজেপি নেতাদের সিকিউরিটিতে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন। কেন এই আবদারটা কেন? কেন্দ্রীয় বাহিনী না থাকলে কি নিজের সম্বন্ধে তিনি অনিশ্চিত বোধ করছেন, নাকি আবদার করছেন কেন্দ্রীয় বাহিনীর বন্দুক নিয়ে ঢুকে সকলকে ভয় দেখাবে ওখানে? এগুলো কি মানে নিয়ম কানুন নিয়ে ইয়ার কি হচ্ছে? গিয়েছেন ওখানে হাইকোর্টে নিজের যে জানাশোনা সব এজলাস আছে সেখান থেকে অর্ডার বার করব বলে। এই করে কি রাজনীতি হয়? আজকে কোনো ভোটের বুথে তিনি ঢুকতে পারবেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে? ইলেকশন কমিশন প্রথমেই বলে দেয় কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনো বুথে কেউ ঢুকতে পারবে না কোনো নেতা। আর আজকে হঠাৎ বিধানসভায় সেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঢুকতে হবে? নিয়ম কানুনের কোনো মা বাপ নেই। আমার আবদার আমাকে দিয়েছে অমিত শাহ, আর সেইটা দেখে ভয় পাবে সব লোকজন, খটমট করে কেন্দ্রীয় বাহিনী যাবে। আর এরাই নাকি জননেতা, মানুষের কাছে যেতে ভয় পায় কেন্দ্রীয় বাহিনী ছাড়া, তারা আবার নিজেদের জননেতা বলবার আস্পর্ধা দেখায়। তীব্র আমি নিন্দা করছি এইরকম মনোভাব। ধন্যবাদ জয়প্রকাশ দা। কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আমি আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে মামলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সম্প্রতি বিধানসভাতে তৃণমূলের এক বিধায়কের সঙ্গে তার বচসা বাঁধে এবং তৃণমূলের বিধায়কের সঙ্গে বচসা বাঁধার পর বিজেপির বিধায়কেরা এবং শুভেন্দু অধিকারী তারা বিধানসভার সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সেখানেই এই দাবি রাখা হয়েছিল শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে যে বিধানসভায় প্রবেশের সময় কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঢুকতে দেওয়া হোক এই বিজেপির বিধায়কদের, এবং সেই দাবিকে সামনে রেখে এবার মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর। আরবারও নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক জেলা। যে বাঁকুড়া জেলা, সেই জেলাও কিন্তু জলমগ্ন হয়ে গিয়েছে। অর্থাৎ টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক জেলা এবং বিভিন্ন জেলাগুলিতে জলমগ্নের ছবি, অর্থাৎ বিভিন্ন জেলাগুলিতে একেবারে জল থই থই পরিস্থিতি। এবার সতর্ক করলো নবান্ন। সব রকমের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে, জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের পক্ষ থেকে এই নির্দেশে বলা হচ্ছে বিভিন্ন ব্যারাজ থেকে জল ছাড়ার রিপোর্ট দিতে হবে, এলাকার বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে। জেলা শাসকদের ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখতে নির্দেশও দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। অন্যদিকে পাম্পের যে ব্যবস্থা, সেই পাম্পের ব্যবস্থা দেখার ক্ষেত্রেও নির্দেশ দেওয়া হয়েছে। জল জমলে সঙ্গে সঙ্গে পাম্পের ব্যবস্থা, অর্থাৎ পাম্পের সাহায্যে সেই জল নামিয়ে দেওয়ার যে কাজ, সেই জল বের করে দেওয়ার যে কাজ, সেই কাজ করতে হবে। কলকাতা একাধিক নির্দেশ দেওয়া হয়েছে সুদীপ্ত নবান্নের পক্ষ থেকে। আর কি নির্দেশ জারি করা হয়েছে নবান্নের পক্ষ থেকে, বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের কাছ থেকে জেনে নেব। দীপ্তিমান, দেখো, তুমি যেমনটা বলে দিলে যে এই বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্ন, এর বাইরে আর কোনো সেরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যেটা সব থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হলো যে প্রত্যেকটা জেলা শাসককে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যেখানে জল জমছে সেই জায়গাগুলোকে মনিটরিং করতে, এবং কোনো জায়গায় নদীতে যদি জলের পরিমাণ বেড়ে যায় তাহলে সেটা যেন সঠিকভাবে নবান্নে
সঠিক সময় যেন রিপোর্ট করা হয় এবং সেই জল কোথা থেকে আসছে, কি বৃত্তান্ত, এবং সেই জলটা কোথায় যেতে পারে, কতদূর এর জন্য ইম্প্যাক্ট করতে পারে, সেই বিষয়গুলো যেন খোঁজ রাখা হয়। এই নির্দেশগুলি জেলা শাসকদের আজকে সকালবেলায় দেওয়া হয়েছে, কারণ এই বৃষ্টি রবিবার পর্যন্ত চলবে। সুতরাং এই রবিবার পর্যন্ত যেখানে অন্যান্য দেশের অন্যান্য রাজ্যে যেভাবে ধস নেমেছে, উত্তরবঙ্গেও সেরকম একটা, সেই হিসাবে উত্তরবঙ্গ জেলাগুলোর ওপর কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে। এক্ষেত্রে দেখা গিয়েছে যে বাঁকুড়ার ক্ষেত্রে দেখা গিয়েছে যেগুলো জলমগ্ন হয়ে গিয়েছে এবং বেশ কয়েকটি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেক্ষেত্রে স্থানীয় মানুষদের জন্য আর কি কোনো ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে নবান্নের পক্ষ থেকে? দেখো, সবসময় এরকম বৃষ্টি হলে পরে যেটা নবান্নের পক্ষ থেকে প্রথমেই বলা হয়েছে, ফ্লাড রিলিফ সেন্টার, এই ফ্লাড রিলিফ সেন্টার যেন তৈরি রাখা হয়। এবং সেক্ষেত্রে কিন্তু কোন জায়গাগুলোতে জল বাড়ছে সেই জন্যই বলা হয়েছে নবান্ন থেকে যে প্রত্যেকটা জায়গায় যেখানে এখানে জলের পরিমাণ বাড়ছে বা ইম্প্যাক্ট করতে পারে, জল বাড়লে পরে কোন কোন জায়গাগুলো এফেক্টেড হতে পারে সেই জায়গাগুলোকে চিহ্নিত করা এবং সেখানে কিন্তু উঁচু জায়গা অর্থাৎ স্কুল বা কলেজ যেগুলো আছে সেগুলোকে যেন তৈরি রাখা হয় এবং সেই জায়গায় যাতে মানুষদের সঠিক সময় যেন সরিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্তগুলো নিতে বলা হয়েছে এবং সেই হিসাবে কিন্তু নবান্ন পরবর্তীকালের পরবর্তী নির্দেশিকা জারি করবে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। পূর্বস্থলীর গোপীনাথপুরে রাস্তায় ধস, আতঙ্কে গোপীনাথপুরের বাসিন্দারা। গোপীনাথপুরে দীর্ঘদিন ধরে এই বৃষ্টি চলছে এবং বৃষ্টির জেরে এবার রাস্তায় ধস নেমে যায়। খড়ি নদীর পাশে থাকা রাস্তার মধ্যেই ধস নেমেছে। প্রশাসনকে দ্রুত এই ব্যবস্থায় হস্তক্ষেপের জন্য আর্জি জানিয়েছেন বাসিন্দারা, কারণ বাসিন্দারা ভীত, কারণ হঠাৎই এই রাস্তার মধ্যে যখন ধস নেমে যায় কার্যত বাসিন্দারা একেবারেই ভীত হয়ে পড়বেন, এটা স্বাভাবিক। পূর্বস্থলীর গোপীনাথপুরে রাস্তায় ধস এবং তারই আতঙ্কে গোপীনাথপুরের বাসিন্দারা। একদমই প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন এলাকার মানুষজন যত দ্রুত সম্ভব এই ব্যবস্থা নেওয়ার এবং তাদের হস্তক্ষেপ দাবি করেছেন। পূর্বস্থলী আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন গোপীনাথপুরে, সেখানে রাস্তায় হঠাৎই ধস নেমে যায়। গত কয়েকদিনের বৃষ্টির জেরেই এই ধস নেমেছে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকার লোকজন। খড়ি নদীর পাশে থাকা রাস্তায় এই ধস নেমেছে বলে জানা যাচ্ছে। ঋষিকেশ, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। চন্দন, যে ধসের কথা উঠে আসছে, রাস্তায় ধস নেমে যায় হঠাৎই এবং তাতে প্রশাসনের এখনো পর্যন্ত কোনো ভূমিকা রয়েছে কি বলছেন বাসিন্দারা, কি জানতে পারছো? সুদীপ্ত, দেখো, যখন ধস নেমে যায় গতকালকে, তারপর থেকেই কিন্তু প্রশাসন খবর নিচ্ছে। এলাকাবাসীরা যেটা জানাচ্ছেন যে তাদের বাড়ি হচ্ছে খড়ি নদীর পাড়ে, এবং খড়ি নদীর পাড়ে যেহেতু বাড়ি এবং খড়ি নদীর পাড় দিয়ে রাস্তাটি গেছে, সেহেতু বৃষ্টির ফলে খড়ি নদীর যে মাটি, সে মাটি আলগা হয়ে যাওয়ার জন্য এই ধস। এরপরই প্রশাসনের তরফ থেকে বারবার খোঁজ নেওয়া হয়, কিন্তু গতকাল বিকেল থেকে মুষলধারে বৃষ্টির জেরে কোনো কাজ এখনো পর্যন্ত কিন্তু শুরু হয়নি। সেই কারণে কিন্তু যে ওই এলাকাবাসী তারা কিন্তু চিন্তিত এবং তারা কিন্তু আতঙ্কিত। শুধু গোপীবল্লভপুরের কথা বললেই হবে না। তুমি আমার পেছনের ছবিটা দেখতে পাচ্ছ, আমি যেখানে দাঁড়িয়ে আছি, পূর্ব বর্ধমান জেলার প্রায় 90% এলাকার ঠিক এই একই রকম জল ছবি। তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে, দেখে মনে হবে এটা একটা নদী, কিন্তু এটা নদী নয়, এটা একটা রাস্তা। যে রাস্তাটা একটা পাড়ার রাস্তা, সেই পাড়ার রাস্তা হাঁটু সমান জল। এই জলের কারণ হচ্ছে গতকাল রাত্রির থেকে মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টির পরে কিন্তু জলমগ্ন হয়ে গেছে পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ জায়গা, বিশেষ করে ভাতারে যে রাজ্য সড়ক আছে এবং যে বাদশাহী সড়ক আছে, সেই দুটো সড়কের ওপর দিয়ে জল বইছে। অপরদিকে কাটোয়ার 55 তলার গাফুলিয়া যে ব্রিজ, সেই ব্রিজের ওপর দিয়ে কিন্তু 1 কোমর জল বইছে। সুতরাং বলা যেতে পারে চারিদিকে এই যে জলমগ্ন হওয়ার পরই কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন। তড়িঘড়ি বৈঠকে বসার পর কন্ট্রোল রুম খুলেছে বর্ধমান জেলা যে প্রশাসন আছে, জেলা আধিকারিকরা আছে, তারা একটি কন্ট্রোল রুম খুলেছে। সেই কন্ট্রোল রুমে জানা যাবে যে কোথায় কিরকম জল জমেছে, মানুষকে কিভাবে সরিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু ভাতার থেকে 600 মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।
পাশাপাশি কাটোয়া শহরে ভারতী ভবন স্কুলে একটি ক্যাম্প করা হয়েছে, পাশাপাশি রায়না, খণ্ডঘোষ, মেমারি প্রত্যেকটি জায়গায় কিন্তু জলমগ্ন, এবং সেই জলমগ্নর কারণে প্রায় বর্তমান যে এখন পর্যন্ত যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী প্রায় 1500 মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখানেই চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের, যে কয়েক ঘন্টার বৃষ্টিতে এই রকম জলের সৃষ্টি হয়েছে, তার ফলেই কিন্তু এই মানুষগুলোকে সরাতে বাধ্য হয়েছে এবং তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করছে। পাশাপাশি আর একটা চিন্তার ভাঁজ ফেলেছে, পাঞ্চেত ড্যাম এবং দামোদর ড্যাম থেকে জল ছাড়ার ফলে কিন্তু আরও অতিরিক্ত জল এসে প্রবেশ করতে পারে এই দামোদরে এবং পশ্চিমবঙ্গের এই গাঙ্গেয় উপকূলবর্তী এলাকাগুলোতে। যেহেতু কাটোয়া লাগোয়া গাঙ্গেয় এলাকা, ওদিকে বর্ধমান শহর যে লাগোয়া দামোদর। অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, খড়ি নদীর পাশে সেই পাশের রাস্তাতে ধস নামে এবং প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপ করার জন্য আর্জি জানিয়েছেন বাসিন্দারা। এবং বিধানসভার বাইরে চলে যাব সুদীপ্ত, সেখানকার ছবি দেখাবো। সেখানে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে বলে জানা যাচ্ছে। বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ, সে ছবি দেখবো আমরা। আলু নিয়ে বিক্ষোভ করছেন বিজেপির বিধায়করা। বিরোধী দলনেতার নেতৃত্বে বক্তব্য, এত দাম খাবো কি, এত দাম খাবো কি, 21 পাউচ 3 কুড়িতে টমেটো, 5 কুড়ি ক্যাপসিকাম, 7 কুড়ি রসুন, 9 কুড়ি মটরশুটি, 20 10তে মুরগি, 21 পাউচ, 3 কুড়িতে টমেটো, 5 কুড়ি ক্যাপসিকাম, 7 কুড়ি রসুন, 9 কুড়ি মটরশুটি। এত দাম খাবো কি, এত দাম খাবো কি, এত দাম খাবো কি, এত দাম খাবো কি। 10 টাকা কেজি করে আলু পাওয়া যাচ্ছে। সাংবাদিক বন্ধু, পথচারী যারা নিতে চান এখান থেকে নিয়ে যান। চালের দামে আলু 10 টাকা কেজি, চালের দামে আলু পাওয়া যাচ্ছে, নিয়ে যান বাড়িতে। 10 টাকা কেজি আলু, 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 10 টাকা, 10 টাকা কেজি আলু, আলু 10 টাকা কেজি, 10 টাকা কেজি, 10 টাকা কেজি আলু। রাস্তায় বসে আলু বিক্রি করছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সমগ্র পশ্চিমবঙ্গে সবজির দাম বেড়ে গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 40 টাকা করে আলু বিক্রি করতে বাধ্য করছেন। আমরা বিরোধী দলের পক্ষ থেকে রাস্তায় দাঁড়িয়ে আমরা 10 টাকা কেজি, 10 টাকা করে কেজি আলু বিক্রি করছে এখানে দাঁড়িয়ে। আম জনতার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বার্তাটা দেওয়ার জন্য যে পশ্চিমবঙ্গের আম জনতাকে যেভাবে ধ্বংস করা হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষকে তাদের ন্যায্য অধিকার হরণ করা হচ্ছে। সবজির বাজার চারিদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আজকে ইলেকট্রিক বিল দেখুন, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে বেড়ে চলছে, সবজি এখানে হাত দিতে পারছে না আমজনতা, গরিব মানুষ। পশ্চিমবঙ্গের সমস্ত জিনিসের দাম বেড়েছে। পশ্চিমবঙ্গের আলুর দাম 50 টাকা। আলোচনা হলো, তারপরেও ওয়াকআউট করলেন কেন? ওয়াকআউট বলতে দেওয়া হচ্ছে, সন্তোষজনক জবাব আমরা পাইনি, সন্তোষজনক জবাব দেয়নি, মিথ্যা ভাষণ দিচ্ছে। কারণ যে দামটা, আলুর যে দামটা সঠিকভাবে প্রচার করছেন, আপনাকে জানেন 28 টাকা মার্কেটে আলু আছে। তোলাটা কারা তোলে? তোলা তোলে তৃণমূলের পুলিশকে দিয়ে তোলা তুলে ভাইপার কাছে টাকাটা কোটি কোটি টাকা তোলা তুলছে। আজকে যে বারিক বিশ্বাসকে ইডি অ্যাটাক করেছে, আপনারা খবর নিন। গোজাডাঙ্গা বর্ডারে প্রত্যেকটা গাড়ি থেকে 1300 টাকা করে নিচ্ছে, এক্সপোর্টের গাড়ি, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সপোর্টের গাড়ি, যেখান থেকে কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন হয়, সেই গাড়ি থেকে আপনারা জানেন যে বিধানসভায় যে বাদল অধিবেশন চলছে, সেই বাদল অধিবেশনে কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদার যখন বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই কিন্তু এই বচসা বাধে এবং বিরোধীরা অর্থাৎ বিজেপি তারা বাইরে বেরিয়ে আসেন এবং সেখানে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
জলমগ্ন বাঁকুড়ার মেজিয়া রেল কলোনি ও গার্লস স্কুল কলোনি এলাকায় বানভাসী অবস্থা এবং আটকে গিয়েছেন প্রায় 200টি পরিবার। এই জলমগ্ন অবস্থায় আটকে পড়েছে প্রায় 200টি পরিবার। তাদের জন্য নির্দিষ্ট ব্যবস্থা করা হয়েছে। এখনো পর্যন্ত যে খবর, যাদের ত্রাণ শিবিরে অনেককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জলমগ্ন বাঁকুড়ার মেজিয়া রেল কলোনি এবং গার্লস স্কুলের যে কলোনি রয়েছে সেই কলোনি একেবারেই জলমগ্ন হয়ে পড়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন, দেখে সত্যি বোঝার উপায় নেই যে এটা কোনো রাস্তা নাকি নদী। জলমগ্ন বাঁকুড়ার মেজিয়া রেল কলোনি এবং গার্লস স্কুল কলোনি। স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন এলাকা থেকে সরাসরি। স্বরূপ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রশাসন ঠিক কি করছে? এই জল বের করার কোনো পদক্ষেপ কি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? সুদীপ্ত, দেখো আমি রয়েছি বাঁকুড়ার ওন্দা গার্লস হাই স্কুলে এবং সেই ওন্দা গার্লস হাই স্কুলের ক্যাম্পাস, এই স্কুল ক্যাম্পাসের ছবি তোমাকে দেখাবো। যে এই মুহূর্তে যে ক্যাম্পাস, হ্যাঁ ঋষিকেশ, দেখো এই স্কুল ক্যাম্পাসের যে অবস্থা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওন্দা গার্লস হাই স্কুল, ওন্দা ব্লকের। এবং এই হচ্ছে হোস্টেল। সেই হোস্টেলের যে সামনের অংশ দেখাচ্ছি, ভিতরের অংশ এইভাবেই জলমগ্ন অবস্থায় রয়েছে। এবং সকালবেলায় যে পরিমাণ জল ছিল তার থেকে কিন্তু জলটা কমতে শুরু করেছে, কারণ উদ্যোগ নেওয়া হয়েছে পাম্প বসিয়ে বিভিন্নভাবে যে নিকাশি নালাগুলো অপরিষ্কার অবস্থায় ছিল সেগুলোকে পরিষ্কার করে সেগুলো কিন্তু জল নিকাশির একটা ব্যবস্থা করা হয়েছে। জলটা কিন্তু কমতে শুরু করেছে। কিন্তু আজকে স্কুল কর্তৃপক্ষ যেহেতু ইউনিট টেস্ট চলছে, সেই ইউনিট টেস্ট বাতিল করা হয়েছে, কারণ যেহেতু জলমগ্ন পুরো স্কুল ক্যাম্পাস ওন্দা গার্লস হাই স্কুল, সেই জন্যই কিন্তু এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সরাসরি এখানে রয়েছেন আমাদের স্কুলেরই ওন্দা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা। যে এইরকম ধরনের প্রতি বছরে কিন্তু এই জলের এরকম একটা সমস্যা তৈরি হয়। কেন এই সমস্যা হচ্ছে, কেন জলমগ্ন হচ্ছে, আবার পরীক্ষা বাতিল করতে হলো, আবার পিছিয়ে দিতে হলো, কি বলবেন? এখানে প্রতি বছরই এটা সমস্যা, কারণ পার্মানেন্ট কোনো ড্রেনেজ সিস্টেম এখানে নেই। আর প্রপার প্ল্যানিং ছাড়াই কিন্তু এই হোস্টেলগুলো শুরু হয়ে গেছে এবং রাস্তার থেকে এটা অনেকটাই নিচু এলাকা। কোনো সময়ই এই জল বেরোয় না, সারা বছরই জমে থাকে জলটা এবং সেই জলটা আস্তে আস্তে একদম কালো কাদায় পরিণত হয়। এবং ঠিকঠাকভাবে পঞ্চায়েতে অনেকবার জানিয়েও কিন্তু আমরা এখন কিন্তু কোনো রকম আমরা এখানে কোনো স্প্রে করা যাতে মশার বংশবৃদ্ধি না হয় সেটা কিন্তু আমরা ঠেকাতে পারি না। বারবার আমরা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েছি, চিঠি করেছি এবং তারা বলেছেন দেখব, পরবর্তীতে ছোটখাটো একটা ইনভেস্টিগেশন করে চলে গেছেন, কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন হয়নি। ম্যাডাম এখানে হোস্টেল রয়েছে, শতাধিক ছাত্রী সেখানে রয়েছে, এরকম জলবন্দী অবস্থায় তাদের কতটা সমস্যায় পড়তে হচ্ছে? তাদের খাবার জল রীতিমতো দূষিত হয়ে গেছে, তারা খাবার সেই জল আর খেতে চাইছে না। আজকে আমি স্কুলের মিড ডে মিলের যে জল সেখান থেকে ওদেরকে জল দিয়ে আজকের দিনটা ব্যবস্থা করছি। এরপর যদি এইভাবে জলের পাম্প এই নোংরা জলের মধ্যে ডুবে থাকে তাহলে কিন্তু সেই জল পুরো কন্টামিনেটেড হবে এবং মেয়েরা এই জল খেলে আমি নিশ্চিত ওদের বিভিন্ন রকমের পেটের প্রবলেম বা আন্তরিক ডায়রিয়া গোছের সমস্যা। তো যেভাবে স্কুল ক্যাম্পাস জলমগ্ন হয়েছে, আপনি নিজেই দেখতে পাচ্ছেন পুরো ক্যাম্পাস জলমগ্ন হয়েছে। বাঁকুড়া জেলায় ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রীদের তো একটা অসুবিধার মধ্যে পড়তে হতে পারে ডেঙ্গু ম্যালেরিয়া যেভাবে বাঁকুড়ায় ছড়াচ্ছে। আমি গত পরশু এই জন্য বেশ কিছু আমার যেটা অ্যাফোর্ডেবল লিমিট সে তার মধ্যে থেকে আমি ব্লিচিং এর স্প্রে করেছি, বিভিন্ন কীটনাশক যাতে না কোনো পোকামাকড় আসতে পারে। কিন্তু আমি যেটা কালকেও দেখেছি ছবিতে বা আমি আমাদের ওয়ার্ডেনের সাথে কথা বলে জানতে পেরেছি, আমাদের এখানে বিষাক্ত পোকা ঢুকছে, সাপও ভেসে এসেছে। ওরা সারা রাত্রি প্রায় জেগে আছে, সমস্ত স্টাফ এইভাবে একটা সমস্যার মধ্যে রয়েছে। ঋষিকেশ, তোমাকে আমি দেখাবো যে এই যে অবস্থাটা, এই যে একটা স্কুল ক্যাম্পাস কিভাবে কতটা জলমগ্ন অবস্থায় রয়েছে এবং তোমাকে আমি দেখাবো যে স্কুল ক্যাম্পাসের এই যে বিল্ডিং, হোস্টেল বিল্ডিং এবং হোস্টেল বিল্ডিং এর পাশেই রয়েছে NH60 এবং হোস্টেল বিল্ডিং থেকে NH60 থেকে নিচু অনেকটাই অংশ। এবং যে জায়গাটায় মূলত সমস্যা সেটা হচ্ছে এই যে স্কুলের যে বাউন্ডারি, এখানে যে স্কুলের বাউন্ডারি রয়েছে এবং বাউন্ডারির পাশে দেখো যেভাবে জল জমে রয়েছে, এই বাউন্ডারি যে কোনো সময় কিন্তু পড়তে পারে জলের তোড়ে। এবং ঠিক তার পাশে দেখাবো যে এখানে যে ক্যাম্পাসের যে বাইরের অবস্থা, এখানে দেখতে পাচ্ছ জল জমে আছে NH60 উপরে, আর জল জমছে। এখানে একটা পরিকল্পনা মাফিক করা হয়েছে এই ধরনের বিল্ডিং এবং তার সাথে সাথে যে এত বড় একটা স্কুল ক্যাম্পাস, সেখানে কিন্তু নিকাশি ব্যবস্থার কিন্তু কোনো ব্যবস্থা নেই। বারবার দাবি করেছেন প্রশাসন, এখানের যে হেডমিস্ট্রেস রয়েছেন, স্কুলের পরিচালন সমিতি রয়েছেন, তারা বারবার দাবি করেছেন নিকাশি ব্যবস্থা। বললেন যে পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তেমনটা তিনি অভিযোগও করলেন প্রধান শিক্ষিকা। অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। এখন সময় আরো একটা বিরতির। আরো অনেক গুরুত্বপূর্ণ খবর রয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো ঋষিকেশ, বারুইপুরের 11 নম্বর ওয়ার্ডের জলমগ্ন অবস্থা। এলাকা পরিদর্শনে কাউন্সিলর গিয়েছিলেন, কাউন্সিলর অর্চনা ভদ্র। তিনি প্রতি বছরই এখানে জল জমে যায় এবং তা ঘিরে এবারও কিন্তু একই রকম পরিস্থিতি, একই রকম ছবি দেখা যাচ্ছে বারুইপুরে। একদমই। আর কাউন্সিলরকে হাতের কাছে পেয়ে এলাকার মানুষজনও কিন্তু অভিযোগ করেন যে প্রত্যেক বছরেই এই একই অবস্থা, জলমগ্ন অবস্থাতে তাদেরকে থাকতে হয়, কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একাধিক অভিযোগ তারা করেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বারুইপুরের 11 নম্বর ওয়ার্ডের জলমগ্ন পরিস্থিতি, এলাকা পরিদর্শনে যান কাউন্সিলর অর্চনা ভদ্র। দেখতে পাচ্ছেন যে পানীয় জল, সেই পানীয় জলও কিন্তু একেবারে জলের তলায় চলে এসেছে এবং অন্যদিকে রাস্তাঘাট সেগুলোও কিন্তু জলমগ্ন। ঘরের মধ্যে জল ঢুকে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা হাতের কাছে কাউন্সিলর অর্চনা ভদ্র তিনি যখন দেখতে গিয়েছিলেন তাকে পেয়ে বিভিন্ন অভিযোগ জানিয়েছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, বারুইপুরের সেই ছবি, বারুইপুরে জলমগ্ন হয়ে গিয়েছে সেই রাস্তাঘাট, বাড়িঘর, সেই ছবি কিন্তু, অর্থাৎ জল থই থই পরিস্থিতির ছবি আপনাদের দেখাচ্ছি। বারুইপুরের 11 নম্বর ওয়ার্ডে সেখানে জলমগ্ন পরিস্থিতি, রাস্তাঘাট যেমন জলমগ্ন অবস্থা, তেমনি বাড়ির ভেতরেও জল ঢুকে গিয়েছে। এলাকা পরিদর্শনে যান কাউন্সিলর অর্চনা ভদ্র। তাকে সামনে পেয়ে এলাকার মানুষজন অভিযোগ করেন যে প্রত্যেক বছরই এই একই হাল, ভোট আসে ভোট যায়, এলাকার এই জল ছবির পরিবর্তন হয় না। খুব স্বাভাবিকভাবেই খুব উগরে দেন মানুষজন কাউন্সিলরের সামনে। প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায় রয়েছেন বারুইপুর থেকে সরাসরি। প্রিয়গোপাল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর ওয়ার্ডের জল ছবি, কাউন্সিলরের সামনে মানুষজন খুব উগরে দিয়েছেন। কাউন্সিলর কি বলছেন, কেন প্রত্যেক বছর একই হাল? একদমই দেখো, যেটা তুমি বললে যে বারুইপুর 11 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর, সেই কাউন্সিলের ওপরে যে ক্ষোভ উগড়ে দেওয়ার কারণ হচ্ছে বারুইপুর 11 নম্বর ছাড়াও বারুইপুরে বিভিন্ন নম্বর ওয়ার্ডে কিন্তু একটু বৃষ্টি হলেই জল জমে। ইতিমধ্যেই কিন্তু বারুইপুরের পৌরসভার তরফ থেকে যেটা জানানো হয়েছে যে প্রায় 10টা পাম্প বসানো হয়েছে, এই পাম্প দিয়ে কিন্তু বারুইপুর পৌরসভা এলাকার জল কিছু নিকাশি ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই জল গিয়ে ফেলা হচ্ছে বারুইপুর যে আদিগঙ্গা, সেই আদিগঙ্গা। কিন্তু একটাই প্রশ্ন এলাকাবাসীর যে এই আদিগঙ্গা কিন্তু জলে ভর্তি, এই জল কিন্তু কোথায় ফেলবে? আমি কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে আছি বারুইপুর মাদারহাট গ্রাম পঞ্চায়েতের ঠিক মাদারহাট পপুলার যে একাডেমি, সেই একাডেমির সামনে। ইতিমধ্যেই কিন্তু এখানেও কিন্তু এখনো রয়েছে প্রায় 1 হাঁটু সমান জল। কিন্তু এই জল পেরিয়ে কিন্তু যেতে হচ্ছে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বারুইপুর মাদারহাট পপুলার একাডেমিতে। ইতিমধ্যে কিন্তু তারা বিভিন্ন অসুবিধার মধ্যে পড়ছে। আমি ক্যামেরা পার্সন জায়েদকে দেখাতে বলবো যে এখানকার মানুষ প্রায় গতকালই বলতে গেলে বৃষ্টি থেমে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এখানে প্রায় হাঁটু পর্যন্ত জল। আজ সকালে কিন্তু অনেকটাই জল ছিল। পড়ুয়ারা যারা যাচ্ছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই জল কথা বলছিলে, পড়ুয়ারা যাচ্ছেন সেখানে স্কুলে, তার অভিভাবকেরা রয়েছে, কথা বলা যায়? জল বাবা খুবই অসুবিধা হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে আমাদের। পরীক্ষা দিতে যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা পরীক্ষা দিতে যাচ্ছি জলের জন্য। অসুবিধা হচ্ছে খুব? হ্যাঁ, পরীক্ষা দিতে যাচ্ছে, কতটা অসুবিধা হচ্ছে? খুবই অসুবিধা হচ্ছে। এটা উচিত যে হচ্ছে তোমার এই জল যাতে না জমে, এটা সরকারের উচিত যে জল পরিষ্কার করা। ঠিক আছে, এখন একদমই যারা পড়ুয়ারা ছিল, যে পড়ুয়াদের সঙ্গে আমরা কথা বলে নিলাম যে একদমই প্রিয়গোপাল, সেই ছবি দেখতে পেলাম, সত্যি যে জল যন্ত্রণার ছবি দেখতে পেলাম। তবে কিছু কিছু পড়ুয়া রয়েছে সত্যি এই জল জমলে তারা একটু মজাও পায় হয়তো কোথাও গিয়ে, সেই ছবিও দেখতে পেলাম। অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি প্রিয়গোপালের সঙ্গে। প্রিয়গোপাল মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে বারুইপুরের 11 নম্বর ওয়ার্ড থেকে। আরো আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।